করোনা সন্দেহে পরীক্ষা করানো প্রতি ১০০ জনে প্রায় ২০ জন কোভিড পজিটিভ। গেল একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৯০৫ জন। আগেই আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৬ জন, যাদের ২৭ জনই খুলনার। রাজশাহী ও ঢাকায় ১৪ জন করে। ঢাকার চারদিকে ৭ জেলায় আলাদা করে চলছে লকডাউন। সংক্রমণের ধরনটা গেল বছর এ সময়ের চেয়েও কিছুটা নাজুক। দর্শক, সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের। সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক লাইভ ফিড। আপনাদের সাথে আছি আমি আখলাক মুস্তাফা, এবং আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মরত। এরপর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শারমিন আব্বাসী, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি কর্মরত মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমেই সবশেষ করোনা পরিস্থিতিটা দেখে নিতে চাই। গেল ২ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে আজ। আগের দিন সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রতি ঘন্টায় হাসপাতালের আইসোলেশনে গেছেন ৭৯ জন। প্রাণ হারানো ৭৬ জনের মধ্যে ২৭ জনই ছিলেন খুলনায়, যেমনটা বলছিলাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, ২৪ ঘন্টায় পরীক্ষা করানো ২৫,০২৮ জনের মধ্যে ৪,৮৪৬ জন পেয়েছেন কোভিড পজিটিভ রিপোর্ট। গেল দিন সুস্থতার খবর নিশ্চিত হয়েছেন ২,৯০৩ জন। এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ৭,৮৮,৩৮৫ জন। বিপরীতে মোট আক্রান্ত ৮,৬১,১৫০। প্রাণ হারানো ৭৬ জনের মধ্যে পুরুষ ৪২ জন, নারী ৩৪। বিভাগ ধরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় ২৭ জনের। এছাড়াও ঢাকায় ও রাজশাহীতে ১৪ জন করে, চট্টগ্রামে ১০, রংপুরে 6, বরিশালে 2 জন আর সিলেট বিভাগে 3 জনের মৃত্যুর খবর পায় স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, প্রতিদিনের মতো আজও বলবো, নিজের এবং নিজের ব্যবহারের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা সবসময় নিজেদের এবং অন্যদের নিরাপদে রাখার জন্য এই ডিসইনফেকশনটা করে নেব সবসময়, ঘরে বা বাইরে যেখানেই থাকি না কেন। আমাদের সঙ্গে 3 জন বিশেষজ্ঞ ডাক্তারই আছেন। আমরা শুরুতে বলছিলাম যে গেল বছরের তুলনায় এই বছরের পরিস্থিতি কিছুটা নাজুক। সেটা অবশ্য আমাদের কাছে আসা যে তথ্য, সেই তথ্যের বিশ্লেষণে অবস্থাটা আসলে কেমন সেটা আসলে পুরো দেশের পরিস্থিতিটা না হলেও অন্তত ডাক্তার হিসেবে অভিজ্ঞতাটা কেমন সেইটা খুব সংক্ষেপে জেনে আমরা শুরু করতে চাই। ডাক্তার এস.এম. মোস্তফা জামান। জি, ধন্যবাদ স্টাফা। আসলে আপনারা সবাই জানেন যে কিছুটা উদ্বেগ তো বাড়ছে, বিশেষ করে গত বছর ২০২০ সালের ৮ই মার্চে যখন বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হলো, এবং ১৮ই মার্চে ২০২০ সালে আমরা করোনার যে মৃত্যু সংবাদ শুনলাম। এরপরে আমরা অনেকগুলো দিন পার করেছি। কখনো কখনো আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, এই বুঝি করোনা শেষ হলো। পরক্ষণে আবার দ্বিতীয় ঢেউ চলে এলো। বিশেষ করে আমরা যখন দেখলাম যে মধ্য এপ্রিলের দিকে একটু খারাপ দিকে, আবারও কিন্তু আমরা ভালোর দিকে, এখন আবার দেখছি যে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যখন করোনার নতুন করে সংক্রমণ বাড়লো, মৃত্যু সংবাদ বাড়লো, ভারতীয় ভ্যারিয়েন্টের আবির্ভাব হলো, তখন কিন্তু আবার নতুন করে আমাদেরকে এই দুশ্চিন্তার রেখা আমাদের কপালে দিয়েছে। এবং সরকার চেষ্টা করছেন, জনগণ চেষ্টা, গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন সবাই কিন্তু সবসময় তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছেন। আমরাও চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে চেষ্টা করছি কিভাবে এই আতঙ্ক থেকে দূরে রাখা যায়। তবে একটি বিষয় কি, যে আমরা টিকা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, আপনি জানেন ইতিমধ্যে, বা মানে ফাইজারের নতুন যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে, যেটি গতকাল থেকে শুরু হয়েছে। এর আগে 2টি ভ্যাকসিন কার্যক্রম অনেক ক্ষেত্রে প্রথম ডোজ নিয়েছে, দ্বিতীয় ডোজ নিতে পারেনি। এই সবকিছু মিলে টেস্টের সংখ্যাও কিন্তু আমরা বলবো আরেকটু বাড়াতে পারলে ভালো হতো। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে টেস্টের সংখ্যা কিন্তু আমরা বলবো অপতুল। এর সাথে আজকে থেকে যখন দেখছি যে ঢাকার সাথে আমাদের বাইরের দেশ যে যোগাযোগ ব্যবস্থা, যেটি কোথাও কোথাও লকডাউন হচ্ছে, কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থাকে আমরা চেষ্টা করছি বন্ধ রাখার জন্য, অর্থাৎ সংক্রমণ বা ঝুঁকি কমিয়ে রাখার চেষ্টা করছি। সবকিছু মিলে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর অন্যান্য যে বিষয়গুলো আছে সবসময় বিধিনিষেধগুলো সবসময় বলা হচ্ছে, সেগুলো মানতে হবে। সবাই যদি একসাথে যদি কাজ না করি, শুধুমাত্র আমরা যদি সমন্বয় না হয়, সরকারের সাথে জনগণের যদি সম্পৃক্ত না থাকে, তাহলে কিন্তু আমরা করোনাকে মোকাবেলা করতে পারবো না। তাই আগামী দিনগুলো যদি খারাপ দিকে যায়, আমাদের জন্য কিন্তু ভয়াবহ
দিন অপেক্ষা করছে যদি আমরা সত্যিকার অর্থে এখন থেকে সতর্ক না হই। সেজন্য সবাইকে বলবো মোস্তফা জামান, আপনাকে সতর্কতা থাকবেন। ধন্যবাদ। একই প্রশ্ন আমি, একই ধরনের বিশ্লেষণ শিশুদের বেলায়, শিশু হাসপাতালগুলোর বেলায় আমরা শুনবো ডাক্তার আবু সাইদ শিমুলের কাছ থেকে। তবে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, এর মধ্যে যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করবেন, কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ আবিদ ইসলাম, সাতক্ষীরা থেকে বলছি। জি মোহাম্মদ আজিজ, আপনি বলুন। জি জি, আমি 5-6 দিন জ্বরে ছিলাম, তারপরে জ্বর নিরাময় হলে কাশি, সর্দি বা কাশি ছিল, শুকনো কাশি, অল্প অল্প কাশ হতো। তারপরে ওষুধ খেয়ে মন্টিগুলা খাচ্ছি, আর আপনার 120, কিন্তু একটু পরিবর্তন হয়েছে, তবে একবারেই যাচ্ছে না। এই তারপরে আমার মাজায়, এখানে মাঝে মাঝে ব্যথা করে, মনে হয় যেন মাংসগুলো উপরের দিকে টেনে ধরতেছে। আমার মাঝে মাঝে মাথা বা কান দম মেরে থাকে আর কি, দম মেরে থাকে, আবার ছেড়ে যায়। ডাক্তার মোস্তফা জামান আছেন, যদি আর কিছু জানার থাকে। সেটা হলো যে তার কোনো প্রেশার, ডায়াবেটিস বা আছে কিনা, কোনো ওষুধপত্র খাচ্ছেন কিনা? আমার প্রেশার আছে, আমি চাই বিশ্বপুরো খাই। আমরা ওই যে হাই প্রেশার আর কি, হাই প্রেশার। আচ্ছা, ঘুম ঠিক মতন হয়, ঘুম হয় কিনা? হ্যাঁ, ঘুম ঠিক মতন হয়, কিন্তু কাশির জন্য কোনো ওষুধ? ইদানিং একটু হচ্ছে না, জি, খুব কম। আচ্ছা, কাশির জন্য কোনো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, কাশির শুকনো জন্য কাশির জন্য? মন্টিন, আর আপনার জি। 120, আর একটা পাশাপাশি আপনার বিলান বিলান ট্যাবলেট 20, আর সিরাপ খাচ্ছি। কি নাম বললেন? বিলান 20। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। বিলাস্টিন, জি জি। বিলাস্টিন, জি। আরেকটা বিষয় বলুন যে আপনার পরিবারে বা নিজের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আর কারো আছে কিনা? আপনি নিজের বা অন্য কারো সমস্যা আছে কিনা? বাবারও আছেন, আমারও অ্যালার্জির সমস্যা আছে একটু। মাঝে ধূমপান মাঝে করেন অ্যালার্জি কিনা? তো। না না, আমি ধূমপান, সাদা পাতা? কিছুই করি না, জি। কোনো, শুধুমাত্র একটু চা পান করি, এই। জি, আপনাকে কিন্তু ধন্যবাদ। এটা- প্রথম কথা হলো যে আমি উত্তর দিচ্ছি আপনাকে। দর্শক শুনুন, এই প্রথম কথা হলো যে আপনার সমস্যা ২ রকমের। একটি হলো শারীরিক সমস্যা, সঙ্গে কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে কিছু মানসিকভাবে আপনি একটু বিপর্যস্ত আছেন। সে কারণে আপনার কোনো সমস্যা দেখছেন আসছে, ভালো হচ্ছে, আবার আসছে। অর্থাৎ যদি সত্যিকার অর্থে শুধু শারীরিক সমস্যা থাকতো তাহলে কিন্তু সেটি আবার একা, একা ভালো হতো না। শ্বাসকষ্ট বা কাশি, শুকনো কাশি, সেটি আপনার অ্যালার্জির সাথে হচ্ছে। তার জন্য মন্টিলুকাস খাচ্ছেন, বিলাস্টিন খাচ্ছেন, খেতে থাকুন। সঙ্গে আমি বলবো একটু ট্যাবলেট ডক্সিবা ৪০০ মিলিগ্রাম প্রতি রাতে ১ টি করে খাবেন যে কদিন কাশি থাকে। তবে কাশি ভালো হতে পারে, যাতে বারবার না হয়, শুকনো কাশি ভালো করতে চাইলে একেবারে একটি ইনহেলার ব্যবহার করতে পারলে আরো ভালো হয়। ডেক্সিটল ইনহেলার 250/25, ২ চাপ সকালে, ২ চাপ রাতে নিবেন। ব্যবহার করার পরে কুলি করতে হবে একটু, নইলে মুখে ঘা হতে পারে। তবে এটি ব্যবহার কিন্তু শিখতে হয়, যাতে মুখের ভিতর থেকে যে ঠোঁটের চারপাশে যেভাবে ওষুধটি নিতে হয়, সেটি যাতে ওষুধটি বের না হয়ে যায়, সেটি করতে, করতে আপনি শিখে যাবেন। এই ওষুধগুলো খেলে আপনি এবং একটু গরম পানির ভাপ নিবেন, আর ঠান্ডা, ধুলোবালি সবসময় কিন্তু আমরা বলছি অ্যালার্জি জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলো এড়িয়ে চলবেন। দ্বিতীয় যে আপনি প্রশ্ন করেছেন, সেটি কিন্তু আপনার কোমরের যে ব্যথা, সেটিও কিন্তু কাশির সাথে সম্পর্কিত। যদি যাদের নিয়মিত কাশি থাকে তাদের যদি কোমরের কিন্তু ব্যথা হতে পারে, কারণ যে প্রত্যেকটি কাশি বা হাঁচিতে কিন্তু যে অস্থিসন্ধিতে কিন্তু এক ধরনের ঝাঁকি লাগে। সুতরাং তাতে কিন্তু আপনার এই ব্যথা আরো বেড়ে যায়। সেজন্য আমরা বলব যাতে কাশি ভালো করতে হবে যদি আপনি কোমরের ব্যথা ভালো করতে চান, এবং সাময়িকভাবে ট্যাবলেট প্যারাসিটামল ২ টি করে ২ বেলা বা ৩ বেলা খেতে পারেন, ব্যথা একটু কমবে। এবং এর পরবর্তীতে যাতে একটু মাসল রিল্যাক্স থাকতে পারেন, একটি ট্যাবলেট, ঘুম যেহেতু হচ্ছে না, ট্যাবলেট ইজিয়াম ৫ মিলিগ্রাম প্রতি রাতে ১ টি করে খাবেন, এবং এতে করে যেখানে ব্যথা হয় একটু গরম ছ্যাঁক দিবেন। আস্তে, আস্তে ভালো হবেন। সূর্যের আলোতে যাবেন, একটু ক্যালসিয়াম আপনি অবশ্যই খাবেন। আমাদের বিশ্বাস আপনার বড় কোনো সমস্যা নয়। এই সমস্যা একেবারেই ভালো হবে। তবে আমরা যে পরামর্শ দিলাম সেটি মেনে চললে আশা করি আপনি ভালো থাকবেন। ডাক্তার জামান, আপনাকে ধন্যবাদ। এবং আজিজ ইসলাম যিনি ফোন করেছেন, তাকে অনুরোধ করব আপনি আমাদের ফেসবুক লাইভ ফিড যেটি রয়েছে সেটি শেয়ার করে রাখবেন। সেক্ষেত্রে যে সমাধান আপনাকে দেওয়া হয়েছে সেই সমাধানটি আপনি বারবার করে শুনতে পারবেন। আমরা আবু সাইদ শিমুলের কাছে একটি প্রশ্ন আগেই রেখেছিলাম, যেটি নিয়ে আলোচনা করছিলাম। সেটি হচ্ছে, এখন শিশুরা কেমন আছে গত বছরের তুলনায়, যদি আপনি কম্পারেটিভ একটা বিশ্লেষণ দেন। অনেক মায়েরা তারা বলছেন যে নতুন করে জ্বর হচ্ছে এবং পেট ব্যথার মতো সমস্যা তৈরি হচ্ছে।
জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এই সময় আমরা কিন্তু গত ২-৩ সপ্তাহ ধরে এরকম অনেক পেশেন্ট পাচ্ছি, কিন্তু বাচ্চা যাদের অনেক জ্বর হচ্ছে। এর কয়েকটি কারণ রয়েছে। একটা হচ্ছে এই টানা কিন্তু বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি কিন্তু অনেকদিন ধরে হয়নি। ঢাকা, চট্টগ্রাম সহ সব দেশে জায়গায় কিন্তু আমরা যে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যেটা হয়, তাপমাত্রা যে স্বাভাবিক যে তাপমাত্রা তার চেয়ে কিন্তু এখন অনেকখানি কম। বিশেষ করে শেষ রাতের দিকে কিন্তু অনেক তাপমাত্রা কমে যায়। জ্বরের সাথে সর্দি কাশি এমন হচ্ছে, এই সময় আমি বলব একটু সাবধানে থাকতে, ঠান্ডা যাতে না লাগে, আইসক্রিম, ফ্রিজের পানিগুলি যাতে না খায়, বৃষ্টিতে যাতে তারা অহেতুক না ভিজে, সেগুলো একটু আসলে খেয়াল রাখতে হবে। এবং বাচ্চারা কিন্তু চাদর রাখতে চায় না, সেগুলি যেন আসলে তারা যেন ঘুমের সময় বিশেষ করে শরীর যেন ঢেকে রাখে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে তো অবশ্যই। আর ছোট শিশুরা যারা খুবই ২ বছরের নিচে, অবশ্যই বুকের দুধ কিন্তু বন্ধ করবেন না। আর টিকাটা অনেকেই কোভিড এর কারণে হয়তো ভয় পাচ্ছেন টিকা কেন্দ্র যেতে। টিকাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর কোভিড এর টিকার ব্যাপারে একটু আমরা বলছি, গত কয়েকদিন ধরে আমরা ফাইজার এর টিকার কথা কিন্তু বলছিলাম। আমাদের কিন্তু প্রায় কয়েক লক্ষ মা রয়েছেন। আজকেও একটু আগে একটা প্রশ্ন পেয়েছি যে ল্যাকটেটিং মাদার, আবার বাচ্চাদের টিকার কথা আছে। পৃথিবী জুড়ে কিন্তু সবচেয়ে বাচ্চাদের জন্য সেফেস্ট টিকা হচ্ছে ফাইজার এর টিকা। আবার ল্যাকটেটিং মাদার এবং প্রেগন্যান্ট মহিলাদের জন্য কিন্তু এই টিকাটা সেফ। সুতরাং এরকম কোন একটা সুযোগ আমরা হারালাম কিনা, সে প্রশ্নটা আমরা কিন্তু একটু ভেবে দেখতে পারি। যে এই টিকাগুলো এসেছিল সেটা শিশুদের জন্য, বিশেষ করে আমি ল্যাকটেটিং মাদারদের কথা বলব। তাদেরকে সিলেক্ট করে দেয়া আসলে সম্ভব ছিল কিনা সেটা, বা সামনে আমাদের শুনতে পাচ্ছি যে ইউএসএ থেকে আরো টিকা আসবে। সেই ক্ষেত্রে ফাইজারের টিকা যেহেতু অন্যান্য টিকাগুলো তো অন্যদেরকে দেয়া যায়, অপেক্ষাকৃত সেফ। কিন্তু এই টিকাটা যেহেতু শিশুদের ক্ষেত্রে এবং ল্যাকটেটিং এবং প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে অধিকতর সেফ, শুধুমাত্র এই গ্রুপকে এই টিকাটা দেয়া যায় কিনা সামনে ভবিষ্যতে, আমার মনে হয় নীতি নির্ধারকদের এই ব্যাপারেও আসলে একটু ভাববার সময় রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা বলবো মা-বাবারা একটু সচেতন থাকলেই এই সময়টা বাচ্চারা সুস্থ থাকবে। সেক্ষেত্রে টিকা এবং গর্ভবতী মা, এই বিষয়টার ব্যাপারে আমরা একটু বিস্তারিত শুনবো শারমিন আব্বাসীর কাছ থেকে। তার আগে আমরা একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন, কোথা থেকে বলছেন, কি সমস্যায় ভুগছেন? দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি বলুন, আপনার নাম বলেন, কোথা থেকে বলছেন এবং কি সমস্যা নিয়ে ফোন করেছেন? জি আমরা সন্দীপ থেকে মনির বলছিলাম। জি মনির, বলুন। জি, আমার বাচ্চাটার বয়স ৩ বছর, ২ দিন থেকে জ্বর, হ্যাঁ, আর পাতলা পায়খানা এবং বমি। কোনো কিছু খায় না, যেটাই খায় শুধু বমি করে দেয়, কোনো কিছু খায় না। ডাক্তার আবু সাইদ শিমুল, জি, যদি আসলে কিছু জানার থাকে। এইটাই না, মানে মোটামুটি জেনেছি সেটা হচ্ছে যে ৩ বছর, যেটা জ্বরটা আসলে মেপে দেখেছেন কি ১০১-২ এরকম কি হয়? জি না, জ্বরটা কম, হ্যাঁ, কিন্তু বমিটা হইতেছে খুব বেশি। কোনো কিছু জি, খাইতে পারতেছে না। জ্বর কি আপনি মেপে দেখেছিলেন কিনা? জি না, এমনি গায়ে হাত দিলে আচ্ছা। একটু জ্বরের পরিমাণ কম, কিন্তু বমিটা কোনো কিছু খাইতেছে না। আচ্ছা, এর মধ্যে কোনো কিছু খেয়েছিল? বাইরের কোনো কিছু বা কোনো লিচু বা কোনো খাবার এই ধরনের কিছু কি মনে পড়ছে আপনার? না, পাউরুটি খাইছে, কলা খাইছে। জি, জি, আপনাকে ধন্যবাদ। মোটামুটি এই সময় কিন্তু যেহেতু পানিবাহিত রোগগুলো বেড়ে গিয়েছে, সেটা টাইফয়েড হোক কিংবা এই ধরনের পেটের সমস্যা হোক, জন্ডিস হোক, বা এই ধরনের পেটের সমস্যা নিয়েও কিন্তু আসছে। আপনাদের খাওয়ানোর সময় এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, পানিটা অবশ্যই ফুটিয়ে খেতে হবে। এবং যারা খাবারটা রান্না করবেন, বাচ্চার পরিচর্যা করবেন, অবশ্যই যেন সাবান দিয়ে, ফেনা তুলে আমরা বলবো যে সাবান দিয়ে হাত ধুবেন। অনেক সময় যারা আমরা খেয়াল করি না, বাসায় যারা হেল্পিং হ্যান্ড থাকে তারা সাবান দিয়ে হাত ধুচ্ছে কিনা সেটা খেয়াল করি না। তাদের জন্য আলাদা করে আমরা বলি লিকুইড সাবান কিংবা এমনি নরমাল একটা সাবান তার রুমেও যেন থাকে, সেটা একটু যদি ব্যবহার করেন। তারা যে আলাদা যদি টয়লেট ব্যবহার করে, সেই টয়লেটে আসলে সাবান ঠিক মতো আছে কিনা সেগুলো আমাদের এই সময় একটু খেয়াল রাখতে হবে। আমরা বলি বাচ্চাদের অর্ধবাচ্য খাওয়ানো যাবে না। হাফ বয়েল যদি না দিই, ফুল বয়েল ডিম দিই, এবং যেকোনো জিনিস যদি একেবারে পুরোপুরি বয়েল করে তারপর খাও, তাহলে এই সমস্যাগুলো হবে না। এই সময় আপনি যেটা কি করবেন, যেটা বললেন যে নিয়মগুলি তো মানবেন, সেই সাথে মোটিগাট এই সিরাপটা যদি একটু পৌনে ১ চামচ করে অথবা 3.5 ml করে যদি দিনে ৩ বার খালি পেটে খাওয়ান, তারপরে যদি বমি খুব বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি জোফরা এই সিরাপটা হাফ চামচ করে ৩ বার ৩ থেকে ৫ দিন খাওয়াবেন। যদি বেশি হয়ে যায় একটু স্যালাইন খাওয়ান। নিয়মগুলি মেনে চলুন। এই সময় আমরা বলি লিচু জাতীয় খাবারগুলি বা কমলা, মালটা এই ফলগুলো একটু যদি না খাওয়ান, আর কলা যদি খাওয়ান খুব ছোট কলা, সাগর কলা খাওয়ালে অনেক সময় এই সমস্যা হয়, সেটা খাওয়াবেন না। দুধ যদি খাইয়ে থাকেন এই সময় কয়েকদিনের জন্য গরুর দুধ বা বাইরের দুধগুলো একটু বন্ধ রাখুন। নিয়ম মেনে চলুন, ইনশাল্লাহ ৩ থেকে ৫ দিনের মধ্যেই দেখবেন আপনার বাচ্চার এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান হবে মনিরের। আমরা যেটি বলছিলাম ডাক্তার শারমিন আব্বাসীর কাছে,
টিকা এবং গর্ভবতী মা, আমরা অক্সফোর্ডের টিকার সময় দেখেছিলাম যে নিষেধাজ্ঞা ছিল। এখনকার টিকার ব্যাপারে আসলে কতটুকু জানা গেছে? আমরা এখন যে ফাইজারের টিকাটার দিকে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে গর্ভবতী মায়েদের সেই টিকা নিতে কোনো সমস্যা আছে কিনা? না, আমি খুব সংক্ষেপে উত্তরটি দিব, কারণ এটি যেমন দরকার জানা, কিন্তু অনেক দর্শকরা আসলে ফোনে অপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অলরেডি আমাদের আবু সাইদ শিমুল এই প্রশ্নটির উত্তর দিয়ে দিয়েছেন। আমার আসলে খুব বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, কিন্তু যে কোনো দেশকে আসলে প্রায়োরিটি দিতে হবে। যে কথাটি অধ্যাপক মোস্তফা যেমন বারবার আমাদের এই শোতে বলেছেন যে আমার প্রায়োরিটি কারা এই মুহূর্তে টিকা দেওয়ার জন্য, উই নিড টু গিভ দেম ফার্স্ট। কারণ যারা ফ্রন্ট ফাইটার আছে তাদের একটা বড় অংশ এখনো বাকি আছে, যাদের এখনই কাজে জয়েন করতে হবে। স্কুলের শিক্ষার্থী যারা আজকেই জয়েন করতে হবে, স্কুল টিচার, ইউনিভার্সিটি টিচার, তাদের একটা বড় গ্রুপ বাকি আছে। সো উই নিড টু কনসেন্ট্রেট দেম। তাদেরকে আমার আগে দিয়ে আমাদের সিস্টেমকে আমাদের চালু করতে হবে। আর গর্ভবতী মাদের দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে আসলে প্রতিনিয়তই গবেষণা হচ্ছে, প্রতিনিয়তই বিভিন্ন বিতর্কের জন্ম হচ্ছে, আবার সেগুলো সমাধানও হচ্ছে। অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে খুব যে বিতর্ক আছে তা না, সেখানে যতটুকু রক্ত জমাট বাঁধার প্রবলেমটি বলা হয়েছিল সেটা কিন্তু পরে ব্যাখ্যা দিয়ে দেখা গেছে যে অন্যান্য কারণে প্রেগনেন্সিতে আরো বেশি রক্ত জমাট বাঁধে দেন দ্য ভ্যাকসিন। অতএব তখন কিন্তু সেই ব্যাখ্যাটিও আবার নাকচ হয়ে গেল। তো এরকম প্রতিনিয়ত আসলে ব্যাখ্যা আসছে। আমাদের নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্ত নেবেন তখন হয়তো এই বিষয়ে আমরা আরো জোরালো বক্তব্য দিব, কিন্তু এখন যারা প্রায়োরিটি পিপল, আমাদের আসলে তাদের হাতে সবার আগে এখন টিকাকে পৌঁছাতে হবে। অর্থাৎ যাদেরকে অগ্রাধিকারে রাখা হয়েছে তাদেরটাই ঠিক আছে বলছেন? জি, অবশ্যই। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফারজানা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ফারজানা, বলুন। জি, আমি দুইজন পেশেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। জি জি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, একজনের হচ্ছে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। তো আচ্ছা। ওনার টেস্ট মানে একটু কাশি হয়েছিল, টেস্ট এক্সরে করা হয়েছে, এটা নরমাল আসছে। তো SpO2 এটা 95%। বিষয়টা কি একটু, হ্যাঁ, এটা কি নরমালি আছে? বিষয়টা একটু মানে কি বিষয়টা এটা একটু জানার জন্য আর কি। নরমাল আছে কিনা? হ্যাঁ, এটা একটা। দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনার মানে অনেক দিন যাবতই প্রেসার 70/100 এটাই থাকে। তো ওনার যেহেতু হার্টের সমস্যা আছে, এটা কি কোনো সমস্যা কিনা? ওষুধের ডোজ মানে কি কমাতে হবে কিনা? আচ্ছা, ডাক্তার মোস্তফা জামান, আপনার যদি কিছু জানার থাকে, কারণ আমরা এই প্রশ্নের উত্তরটা বিরতির পর নিতে চাই। আপা, আমি একটু ভালো করে পুরোপুরি স্পষ্ট বুঝতে পারিনি তার কথাটি, আসলে একটু আপনি বলবেন কি বলেছেন? ফারজানা, আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, জি। আপনি আপনার প্রথম প্রশ্নটা আরেকবার বলুন, যেটা আপনি হচ্ছে SpO2 95% বলছিলেন। ডাক্তার মোস্তফা জামান শুনতে পাচ্ছেন আপনাকে। জি, ওনার এটি আসলে টেস্ট এক্সরে করা হয়েছিল, এটা নরমাল আসছে। ওনার সর্দি লেগেছিল 2-3 মাস আগে। তো SpO2 95%, এই বিষয়টা কি? এটা আসলে না, SpO2 এটা কি রক্তের পরীক্ষায় নাকি আপনি কিসের পরীক্ষা করেছিলেন? এটা একটা যন্ত্রের মধ্যে আঙ্গুল দিয়ে যে পরীক্ষাটা করা হয়। না, এটা আপনার এই যে অক্সিজেন স্যাচুরেশন যেটা আমরা বলছিলাম, এটা কি রক্তের পরীক্ষার মাধ্যমে না এর সাথে কার্বন ডাই অক্সাইড থাকা? মেশিনে দিয়ে যেটা করা হয়। কিসে? মেশিনের মধ্যে আঙ্গুল দিয়ে যেটা করা হয়। অক্সিমিটারের কথা বলছেন? মেশিন পার্সেন্ট, জি। কত পার্সেন্ট বলেছেন? 95%। 45? না, 95। 95, জি। আর কি প্রশ্ন কি ছিলেন? এটা আরেকটি প্রশ্ন কি বললেন? হ্যাঁ, ওনার প্রেসার সবসময় 70/100 থাকে। 70/100 থাকে, জি। তারপরে আর অনেক, হ্যাঁ। আরেকজন হচ্ছে ওনার বয়স 65। এখন জানতে চাচ্ছেন কি যে এটা ঠিক আছে কিনা? সব ক্রিয়েটিনিন হচ্ছে 2.67। ক্রিয়েটিনিন 2.67? 2.67। আচ্ছা, ক্রিয়েটিনিন। আর হ্যাঁ, কোন ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, উনি তো অনেক ওষুধই খায়, আমার সবগুলো মনে নেই আসলে। আচ্ছা, তার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই, তবে থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েড কত? টিএইচএস কত? সরি, কিসের সমস্যা আছে? হার্টের সমস্যা আছে, হার্টের ব্লকের সমস্যা আছে। হার্টের ব্লকের সমস্যা। হার্ট কত পার্সেন্ট ইকোকার্ডিওগ্রাফিতে? হার্টের কার্যক্ষমতা কত পার্সেন্ট? কম কিনা? কম হবার কথা। কত পার্সেন্ট হার্টের কার্যক্ষমতা?
বলতে পারবেন ইকোকার্ডিওগ্রাফিটা? ফারজানা এখন আর আমাদের সঙ্গে নেই। ফারজানার এই প্রশ্নটা তিনি এক সময় তিনি কিছুক্ষণ আগে ফেসবুকে করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই প্রশ্নটা ডাক্তার মোস্তফা জামান আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমাদেরকে বিরতির আগে প্রশ্ন করেছিলেন ফারজানা নারায়ণগঞ্জ থেকে, আমরা তার উত্তরটি সবার আগে নিতে চাই। ডাক্তার মোস্তফা জামান তিনি নোটগুলো নিয়েছেন। ডাক্তার জামান, তিনি আসলে দুটি প্রশ্ন করেছেন। একটি যিনি প্রথম পেশেন্ট যেটি মহিলা 52 বছর বয়স, তিনি স্যাচুরেশন বলেছেন 95%। এটি আসলে নর্মাল। আমরা বলি মোর দেন 95% ইজ নর্মাল, বিলো 90% ইজ কনসিডার্ড অ্যাবনর্মাল। আরেকটি বিষয়, তিনি চেস্ট এক্সরে করেছেন নর্মাল। হার্ট ভালভের জন্য ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজের রোগী বলেছেন। প্রেশার 70, 100 সিস্টোলিক 100, ডায়াস্টোলিক 70 থাকে। এটি কিন্তু কম বা একেবারে নর্মালের লোয়ার লিমিটে আছে এবং এটি যদি সবসময় বডি অ্যাডজাস্ট করে থাকে কোনো সমস্যা নয়। তবে তিনি যে ওষুধটি খাচ্ছেন পেনভির ওলমেস্টা, এটি কিন্তু প্রেশারের ওষুধ। আমি মনে করি যদি এরকম প্রেশার থাকে এটি অর্ধেক করে খেতে পারেন অথবা আপনি বন্ধও করতে পারেন। ওলমেস্টা খাবার, এরকম প্রেশার থাকলে ওলমেস্টা খাবার কোনো প্রয়োজন নেই। এবং দ্বিতীয় যে রোগী আরেকজন করেছেন, তার জন্য আসলে কিডনি রোগী বলেছেন ক্রিয়েটিনিন 2.7, এটি স্বাভাবিকের চেয়ে তার মাত্রা বেশি। তবে বাংলাদেশে আমরা বলি সারা বিশ্বব্যাপী ক্রিয়েটিনিন এরকম খারাপ হবার 3টি প্রধান কারণ। একটি যদি ডায়াবেটিস থাকে, নাম্বার 2 হলো যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকে, তৃতীয় হলো কেউ যদি ব্যথার জন্য দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, তার ক্ষেত্রে কিডনির সমস্যা হয়ে ক্রিয়েটিনিন বাড়তে পারে। সরাসরি কিডনির যে আমরা বলি ক্রিয়েটিনিন কমানোর পুরোপুরি কোনো ওষুধ নেই। তবে যেই রোগগুলো বললাম, যেমন যদি রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, ক্রিয়েটিনিন আস্তে আস্তে কমে যেতে পারে। তারপরেও যদি তার না কমে, সেক্ষেত্রে আমরা বলি কয়েকটি পদ্ধতি তিনি ব্যবহার করতে পারেন। যেমন প্রোটিন জাতীয় খাদ্য একটু কম খেতে বলি, পরিমাণ মতন আপনার পরিমিত পানি পান করতে বলি। যেসব খাদ্য খেলে ক্রিয়েটিনিন বাড়তে পারে, যেসব ওষুধ খেলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং লবণ জাতীয় খাদ্য, লবণ কম পান খেতে হবে। এবং ব্যথানাশক ওষুধ আবারও বলছি বাদ দিতে হবে। স্মোকিং বা ধূমপান বাদ দিতে হবে। এই যে নিয়মগুলো বললাম, এগুলো যদি নিয়ম মতো মানতে পারে তাহলে ক্রিয়েটিনিন লেভেল কমানো সম্ভব। এগুলো মানার কথা বলছেন। ডাক্তার শারমিন আব্বাসীর কাছে জানতে চাচ্ছেন শায়লা শবনম। তিনি বলছেন তার বয়স 33 বছর, 5 বছর বয়সের একজন মেয়ে আছে। তিনি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, 18 সপ্তাহ চলে। গত 2 দিন আগে তিনি ডায়াবেটিস টেস্ট করেছিলেন, খালি পেটে এসেছে 5.3, আর গ্লুকোজ খাবার 1 ঘন্টা পর এসেছে 8.7, 2 ঘন্টা পর 9.5। তিনি জানতে চাচ্ছেন তার কি ডায়াবেটিস হয়ে গেছে কিনা আর কিভাবে এই অবস্থা কন্ট্রোল করবেন। আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। সাধারণত যেটি আসলে এখানে কয়েকটা ফ্যাক্টর, একটা হচ্ছে 33 বছর বয়স, অর্থাৎ 30-এর পরে যারাই আসলে প্রেগনেন্সি নিতে চান, অর্থাৎ ক্যারিয়ারের জন্য আমরা এত দৌড়াতে আমরা তো আসলে এখন প্রেগনেন্সি নিতে আমাদের দেরি হয়ে যায়, যার ফলে 30-এর পরেই আসলে যারা প্রেগনেন্সি নেন তাদের হয় ডায়াবেটিস, না হলে প্রেগনেন্সির হাইপারটেনশন। এই যে কোনো একটা আমরা দেখছি যে ইদানিংকালে খুব বেশি বেড়ে গেছে প্রিভ্যালেন্সটা। সেরকম একটি হয়তো কারণ ওনার হয়েছে এবং উনি যে টেস্টটি করেছেন, এটাকে আমরা বলি একটা স্ক্রিনিং টেস্ট ডায়াবেটিসের জন্য। সেখানে কিন্তু খাওয়ার আগে 5.3, অর্থাৎ খালি পেটে যেটি ওনার, সেটা কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে আছে। কারণ এখানে ডায়াবেটিস বলতে গেলে সেটা 6.1 এর উপরে হতে হবে। আর সেকেন্ড যেটা উনি করেছেন সেটা হচ্ছে গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 9.5। এটা প্রেগন্যান্সিতে আমাদের রেঞ্জটা থাকে 7.8 এর উপরে হলেই আমরা ডায়াবেটিস বলি। অর্থাৎ সেটা যদি আমরা চিন্তা করি যে আসলে ওনার এখন একদম ডায়াবেটিসের যে আসলে স্টেজ বা আমরা বলি যে সিঁড়িতে পা দেওয়ার যে প্রসঙ্গটি, সেটি আসলে উনি দিয়ে ফেলেছেন। এটাকে একেবারে অপোজ করার কোনো উপায় নেই। এখন আসলে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ইনিশিয়ালি যখন এরকম একটা লেভেল থাকে, যে লেভেলটা মোটামুটি নর্মাল লেভেলের কাছাকাছি, যেমন আমরা বলি যে যাদের অলরেডি প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়ে গেছে তাদের জন্য টার্গেট লেভেলটা আমাদের কত? আমাদের টার্গেট লেভেল হচ্ছে খালি পেটে আমাদের ব্লাড সুগার লেভেল 5-এর মধ্যে রাখা এবং খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার লেভেল 7-এর মধ্যে রাখা। উনি যেটা করতে পারেন, বাসাতে ওনার যদি স্ট্রিপ টেস্ট করার মতো অবস্থা থাকেন, তাহলে আগামী 3 দিনের একটা ব্লাড সুগার উনি মনিটর করতে পারেন, যে ওনার শুধুমাত্র একটু ডায়েট কন্ট্রোল এবং সিম্পল 15 মিনিট করে 3 বেলা হাঁটার মাধ্যমে ব্লাড সুগারটা কন্ট্রোল হচ্ছে কিনা। যদি এমন হয় যে খাওয়ার আগে 5 এবং খাওয়ার 2 ঘন্টা পরে 7 আছে, তার মানে খাবার, ডায়েট কন্ট্রোল এবং যেটি হলো হাঁটাহাঁটির মাধ্যমে সেটি কন্ট্রোল হয়ে গেল। আর যদি আমরা দেখি যে না, এটি বাড়তির দিকে, তখন হয়তো আমরা ওরাল মেডিকেশন, কারো ক্ষেত্রে ইনসুলিন যোগ করতে হয়, সেটা আমরা পরবর্তীতে চিন্তা করব। এখন যে লেভেল, সেই লেভেলে শুধুমাত্রই মিষ্টি জাতীয় খাবার এবং একটু কার্বোহাইড্রেট কম খেয়ে 15 মিনিট করে 3 বেলা 45 মিনিট হাঁটাহাঁটি হলেই কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়। ডাক্তার আব্বাসী, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা করে ফেলুন। আমি ফেনী থেকে বাহার বলছি। জি, আমার বাহার। একটা এই, মেয়ে হয়েছে, বয়স 1 মাস। তো আমার মেয়েটা কান্না করার সময় ওই যে হাত আর পা একটু কাঁপে। তো আমি ভয় পাচ্ছি, এই জন্য আমার একটা ছেলে হয়েছে বয়স 10 বছর, ছেলেটা সিপি হয়েছে। তো ছেলেটাকে নিয়ে অনেক জায়গায় আমরা দেখাইছি কি ওটা খুব একটা ডেভেলপ করে নাই। তো এই জন্য আমার এই 1 মাসের মেয়ে বাচ্চাটা ওই যে কান্নার সময় যখন এই পা আর হাত একটু কাঁপে, তখন ওর আম্মা খুব ভয় পাচ্ছিল, আমরাও একটু চিন্তিত হয়ে আছি। তো শিমুল স্যারের কাছে এটা আমি একটু জানতে চাচ্ছিলাম বিষয়টা। আবু সাইদ শিমুল, জি। চট করে যদি জেনে নেন আর কিছু জানার থাকলে। জি, জি। আসলে সেটা এই ক্ষেত্রে আসলে জন্মের পর তার কোনো সমস্যা হয়েছিল কিনা? বিশেষ করে আমরা যেটা খুব বেশি জানতে চাই সেটা হচ্ছে জন্মের পর সাথে কি কান্না করেছে না একটু পরে কান্না করেছে? একবার খুব না না, সাথে সাথে কান্না করেছে, এবং আমি নিজে শুনেছি ঢাকা ওই এবার কেয়ার হসপিটালে বেবি হয়েছে, সিজার হয়েছে। হ্যাঁ, জি, জি। আচ্ছা, আপনাদেরকে আমরা বলি আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে? না, আমরা আত্মীয়ের মধ্যে বিয়ে হয় নাই। আমার প্রথম মেয়ের বয়স হলো 20 বছর, দ্বিতীয় মেয়ের বয়স 14 বছর। তো দুইজনে সুস্থ। তো 10 বছর আমার ছেলের বয়স, ওই ছেলেটা অসুস্থ হয়েছে। এখন 10 বছর পরে জি, আমার জি। মেয়েটা আচ্ছা, যে হয়েছে। একটু আমরা বুঝতে পেরেছি। একটু যদি যখন হাত পা কাঁপে আসলে এটা কতক্ষণ থাকে? এই কয়েক সেকেন্ড, একদম একেবারে মানে কয়েক সেকেন্ড থাকে, হয়তো 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম। জি, জি, জি। আমরা মোটামুটি বুঝতে আমরা পেরেছি। মোটামুটি প্রশ্নটা উত্তরটা কি পেয়েছি। আবু সাইদ শিমুল, আমরা এই প্রশ্নের উত্তরটা নেব। আমি আশা করছি আমাদের সঙ্গে বাহার, আপনি থাকেন আমাদের সঙ্গে। আমরা আপাতত একটা বিরতিতে যেতে চাচ্ছিলাম। আমরা আমরা উত্তরটাতে চলে যেতে চাই সরাসরি। আমরা এখনই উত্তরটাতে জি, যেতে জি। চাই। বাহার, আপনি থাকুন আমাদের সঙ্গে। আবু সাইদ শিমুল। জি, জি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে এই ধরনের ক্ষেত্রে একটু সামনাসামনি না দেখে বলাটা একটু মুশকিল। কারণ এটা স্বাভাবিকভাবে হতে পারে। অনেক বাচ্চা দেখা যায় শব্দ পেলে এই ধরনের কেঁপে ওঠে। কেউ দরজা বন্ধ করলো, জোরে কথা বলল, গান চললো, সেসব শব্দতেও কেঁপে ওঠে। অনেক বাচ্চা আবার এমনিতেই কেঁপে উঠতে পারে। অনেক সময় দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া হলো, অর্থাৎ গ্লুকোজ কমে গেলেও এটা হয়। সুতরাং বাচ্চা কি ঘন বুকের দুধটা পাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন 24 ঘন্টায় যদি 5 বারের বেশি প্রস্রাব করে, অর্থাৎ এই থেকে কিন্তু বোঝা যায় যে তার যে দুধ খাওয়ার যে পরিমাণ সেটা ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে এইসব জিনিসগুলি সকল কিছু মিলে আমাকে বলতে হবে আসলে তার কোনো ব্রেইনের সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে। আপনি যেটা করবেন, নিকটবর্তী কোনো হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে যদি ব্লাড গ্লুকোজটা একটু মেপে আসতে পারেন, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, গ্লুকোজ লেভেলটা ঠিক আছে, তাহলে এটা করছে না। আর যেটা এই 1 মাস বয়সে যেহেতু আমরা ফন্টানেলটা এখন ওপেন রয়েছে, যেটা আমাদের এখানে নরম অংশ, সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি অফ ব্রেইন একটা করে দেখতে পারি যে তাতে কোনো সমস্যা আছে কিনা। এরপরে যদি সমস্যা থাকে আমরা এত ছোট বয়সে আসলে কোন যে অন্য কোনো সমস্যার এই ধরনের পরীক্ষা করি না। আরেকটু যদি বড় হয় তখনও যদি সমস্যা থাকে তখন একজন শিশু নিউরোলজি বিশেষজ্ঞ বা একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তাতে কিন্তু ধরা পড়বে। কিন্তু আপনাকে এই বলে আশ্বস্ত করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে শতকরা 95% ক্ষেত্রে এই ধরনের বাচ্চা যদি একটু কেঁপে ওঠে তাহলে কিন্তু সেটা স্বাভাবিক। সুতরাং আপাতত এ নিয়ে একেবারে দুশ্চিন্তা করবেন না। শুধু অবজার্ভ করবেন জিনিসটা বেড়ে যায় কিনা। আর যে পরীক্ষাগুলি করলাম সেগুলো আপাতত করে একটু দেখেন। আমাদের সাথে যদি আপনি এরপরে যোগাযোগ করেন, আমরা পরবর্তীতে আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারবো পরবর্তীতে কি করণীয়। যেটাই হোক এটার কিন্তু পরিপূর্ণ চিকিৎসা রয়েছে, সুতরাং একদমই ঘাবড়াবেন না। আপনারা পরামর্শ পেতে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন। আমাদের সঙ্গে 3 জন বিশেষজ্ঞ আছেন। আমরা প্রথমেই যেতে চাই এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, আমাদের ফেসবুক পেজে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে তানভীর আহমেদ, তিনি প্রশ্ন করেছেন তার স্ত্রীকে নিয়ে। আমরা সরাসরি উত্তরটাতে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি দেখছেন তিনি কি বলেছেন, সমস্যাটা এবং সমাধান। আচ্ছা, তানভীর আহমেদকে ধন্যবাদ তার ওয়াইফের জন্য প্রশ্ন করেছেন। নাসিমা আক্তারের জীবনের আসলে প্রথম সমস্যা হচ্ছে এখন বয়স 41। 41 বছর বয়স একেবারেই সুইটেবল না প্রেগন্যান্সি নেওয়ার জন্য। প্রথম কথা, এই বয়সে প্রেগন্যান্সি নেওয়া কঠিন। দ্বিতীয়ত, কোনোভাবে হয়ে গেলে সেটাকে রক্ষা করা কঠিন, এবং সেটাই তার জন্য হচ্ছে, কারণ তার বারবার মিসক্যারেজ হচ্ছে। তাহলে প্রথম ভুলটি হয়ে গেছে যে জীবনের জন্য অপেক্ষা করতে করতে বাচ্চা নিতে আমাদের দেরি হয়ে গেছে। সেটারই মাসুল হিসেবে আসলে এখন মিসক্যারেজের ঘটনাগুলো। এখন আমরা তার কোনোভাবে টাইম মেশিন দিয়ে পেছনে ফিরতে পারবো না। আমাদেরকে এই বয়স বা তারপরে বয়স বাড়বে এই অবস্থাতেই সময় কাটাতে হবে। এক্ষেত্রে দেখুন যে উনি যে টেস্টগুলো পাঠিয়েছেন, আল্ট্রাসোনোগ্রাফি যা করেছেন, সকল রিপোর্ট ভালো। তার মানে বয়স ইটসেলফই একটা কারণ হিসেবে কাজ করছে তার মিসক্যারেজের জন্য অথবা অ্যাবনরমাল প্রেগন্যান্সির জন্য।
এখন ডাক্তার তাকে ক্লিন্ডামাইসিন, সিপ্রোসেন এগুলো দিয়েছে, এগুলো সব হচ্ছে ইনফেকশনের ওষুধ। হয়তো চিকিৎসক মনে করেছেন যে তার ইউটেরাসে কোনো ধরনের ইনফেকশন থাকতে পারে সেজন্য দিয়েছেন। কিন্তু যেই টেস্টগুলো আমাকে পাঠিয়েছেন সেই টেস্টগুলো কিন্তু মিসক্যারেজকে অ্যানালাইসিস করার জন্য টেস্টগুলো নয়। অতএব সেই টেস্টগুলো আমাদের লাগবে যে কারণে মিসক্যারেজ হয়। যেমন ব্লাড সুগার দেখা দরকার, এখানে সেটা দেখা হয় নাই। তার কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য এসএলই আছে কিনা, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি আছে কিনা, যেগুলো মিসক্যারেজের জন্য দায়ী, সেগুলো আসলে এখানে পারফেক্টলি দেখা হয় নাই। এবং আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা স্পেশাল কিছু অ্যাটেনশন দিতে চাই। ইউটেরাসে অ্যাবনরমালিটি, জরায়ুর মুখ বেশি প্রসারিত, এগুলো কিছু এখানে দেখা হয় নাই। তো আমি মনে করি এরকম একটা কমপ্লিকেটেড পেশেন্টকে চিকিৎসকের কাছে যেয়ে একেবারে বসে এই সমস্যাগুলো নিয়ে যারা ডিল করেন, আমি বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামটি বলতে চাই, সেখানে একটা প্রিটারন্যাটাল ইউনিট বা হাই রিস্ক কর্নার আছে, সেখানে কিন্তু উনি ডিরেক্ট চলে গেলে এই ধরনের কেসগুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস হবে। অতএব আমি ওনাকে সেই অনুরোধটি করবো। ধন্যবাদ আপনাকে। মোস্তফা জামানের কাছে প্রশ্ন। মুক্তা ফেরদৌসি তিনি বলছেন তার স্বামীর বয়স 42 বছর, 12 বছর ধরে অ্যাজমা, সেরাম এলজিই 1580 প্রতিদিন মন্টায়ার 10 mg এবং সিসোনিক্স 5 mg খাচ্ছেন। করোনার জন্য ফলো আপ হচ্ছে না, এই ওষুধটা কি চলবে? জি ধন্যবাদ। আসলে তিনার আইজিই যেটি বলছেন 1580, তাতে বোঝা যাচ্ছে তার অ্যালার্জি আছে, এবং অ্যালার্জি থাকলে আমরা জানেন যে এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা। সবসময় যে সমস্যা হবে তা নয়, তবে সেই অ্যালার্জিটি কোনো পারিপার্শ্বিকতা থেকে হলো নাকি খাদ্যের সাথে থাকলেও সেটি যদি জানতে পারেন তাহলে ভালো হয়। তবে মন্টিয়ার ওষুধটি আপাতত আমরা দীর্ঘমেয়াদী খেতে বলি, এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে আবার সারা বছরও যে চালাবো তা না। যদি দেখা যায় যে কারো শীতের আগে সমস্যা হয়, শীত যাওয়ার সময় তার সমস্যা হয়, সেক্ষেত্রে মাঝখানে কিছুদিন আমরা কিন্তু এই ওষুধটি বন্ধ রাখতে পারি। সেটি রোগীর উপসর্গের উপর নির্ভর করবে। সিজোনিক্স যেটি খাচ্ছেন 5 মিলিগ্রাম, এটি সবসময় খাওয়ার দরকার নেই। যখন উপসর্গ হবে শুধু তখন খেতে হবে। আর অন্যান্য ওষুধ যদি দরকার না হয়, যদি উপসর্গ না থাকে, তাহলে সবসময় খাবার প্রয়োজন নেই। এটি নির্ভর করবে আসলে তার কি ধরনের উপসর্গ হয়। অনেক সময় কারো ক্ষেত্রে এই ওষুধ ছাড়াও কারো যদি শ্বাসকষ্ট, কাশি থাকে, আমরা কি ইনহেলার ব্যবহার করতে বলি। যদি এই ওষুধে তিনি ভালো থাকেন তাহলে আমরা বলবো এটলিস্ট মন্টিয়ার ওষুধটি খেতে থাকেন। সিজোনিক্স ওষুধটি যখন দরকার হবে, শ্বাসকষ্ট, কাশি অথবা হাঁচি-টাশি আসতে পারে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো আমরা সেই সময় ব্যবহার করি। তবে সবসময় নিশ্চিত থাকতে হবে যে যেকোনো ঠান্ডা, ধুলোবালি বা অন্যান্য যে অ্যালার্জেন তা থেকে এড়িয়ে চলবার জন্য। ধন্যবাদ আপনাকে। হাফিজা রহমান সুমি তিনি খুলনা থেকে প্রশ্ন করছেন ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে। তিনি বলছেন তার বাচ্চার বয়স 3 বছর, গতকাল থেকে জ্বর 102-3 এমন থাকছে। সাবসিডি দিয়েছেন H125, তাও কমছে না, 101, 102 এমনি থাকছে। এখন 103-এর বেশি জ্বর। এখন কি ঔষধ দেয়া যাবে একটু জানাবেন। বাচ্চার ওজন 11 কেজি। আপনাকে ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠানের শুরু থেকে বলছি এই সময় বাচ্চাদের আসলে জ্বর হচ্ছে। জ্বরের জন্য যেহেতু আপনি যে ওষুধটা দিচ্ছিলেন খুবই ভালো ওষুধ দিচ্ছেন, যে বা সাবুসিডারি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আমরা বলি দিনে 4 বার দিবেন, অর্থাৎ 6 ঘন্টা পর পর এই ওষুধটা দিবেন। যদি জ্বর বেশি থাকে সেই ক্ষেত্রে 102 উঠে গেলে সাবুসিডারি যেটা দিচ্ছিলেন সেটাই দিবেন। পুষ্টিকর খাবার খাবেন, তরল জাতীয় খাবার বেশি খাবেন, পানি জাতীয় খাবার খাওয়াবেন, এইগুলো একটু দিতে থাকুন। আসলে এই বাচ্চার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটু তার অ্যান্টিবায়োটিক লাগতে পারে, কিন্তু আমরা প্রথম থেকে এত তাড়াতাড়ি এখানে ফোনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছি না। বাচ্চাদের ক্ষেত্রে আপনি 2-3 দিন এই ওষুধগুলো খাওয়ান, পুষ্টিকর খাবার, বেশি করে পানি আর ওষুধগুলো খাওয়ান। যদি 3 দিনের মধ্যে চলে না যায়, 4র্থ দিনে আপনি নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে তার হয়তো অ্যান্টিবায়োটিক লাগবে, সেই ডোজ অনুযায়ী ওকে দেখে অ্যান্টিবায়োটিক দিলেই ইনশাআল্লাহ এটা ভয়ের কোনো কারণ নেই, ওষুধ দিলেই কয়েকদিনের মধ্যে সে ভালো হয়ে যাবে। ডাক্তার মোস্তফা জামান সিদ্দিক সৌরভ লালমনিরহাট থেকে আপনাকে ফেসবুকে কিছুক্ষণ আগে পাঠানো হয়েছে, আপনি দেখবেন। মায়ের বয়স 36 বছর, ডায়াবেটিস আছে, অ্যালার্জি আছে, লিভার যক্ষা হয়েছিল, দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা গ্রহণ করে এখন স্বাভাবিক, কিন্তু তার খুসখুসে কাশি হচ্ছে অনেকদিন থেকে। কয়েক ধাপে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলেও সুফল পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানটা কি হবে? জি আসলে আমরা সবসময় বলছি যে খুসখুসে কাশি হলে, অ্যালার্জি থাকলে কিন্তু মনে রাখতে হবে যেটা দীর্ঘমেয়াদী সমস্যা। আমরা সবাইকে বলছি যে অন্যান্য চিকিৎসাগুলো এক ধরনের, এটি কিন্তু দীর্ঘমেয়াদী। বিশেষ করে মন্টিলুকাস জাতীয় ওষুধটি আমরা দিয়ে থাকি, এবং যদি খুসখুসে কাশি দীর্ঘমেয়াদী হয়, যদিও আমরা বলছি যে তার অন্যান্য কারণ থাকতে পারে। বিশেষ করে যক্ষ্মার ইতিহাস দিয়েছে,
যক্ষা কিন্তু একবার যদি আগে হয়ে থাকে নতুন করে আবার হতে পারে, সেজন্য কিছু রক্ত পরীক্ষা, বুকের একটি এক্স-রে পরীক্ষা এবং সিবিসি, এই দুটি পরীক্ষা করলে আমরা সাধারণত বুঝতে পারি যে তার আর কোনো পরীক্ষা করে প্রমাণ করতে হবে কিনা যে রিঅ্যাক্টিভেশন অফ যক্ষা হয়েছে কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে তার যেহেতু অ্যালার্জি ছিল, ফুসফুসে কাশি হচ্ছে, সেক্ষেত্রে আপাতত আমরা বলবো যে মন্টিলুকাস বা মোনাস 10 মিলিগ্রাম খাবে, ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবে, একটি অ্যান্টিবায়োটিক খাবেন লিভক্সিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 7 থেকে 10 দিন, সঙ্গে ট্যাবলেট ট্রিকডিল 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি আগামী 5 থেকে 7 দিন, সঙ্গে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। আমার বিশ্বাস এগুলো খেলে তার ফুসফুসে কাশি আপাতত কমবে এবং ঠান্ডা ধুলোবালি এড়িয়ে চললে তিনি ভালো থাকবেন। তারপর যদি ভালো না হয় কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে, তবে আশা করছি তিনি ভালো হয়ে যাবেন। ফেসবুকে আফরোজা দিহান, ডাক্তার শিমুল আপনি দেখতে পাচ্ছেন, তিনি তার মেয়ের কথা বলছেন, 6 বছর বয়স, 19 কেজি ওজন, ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা আছে। শিমুল স্যারের কাছে তিনি জানতে চান টোফেন সিরাপটা খাওয়াচ্ছেন এবং বাকিটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন, সমাধানে যেতে চাই। জি, সেক্ষেত্রে আমরা এই বাচ্চার ক্ষেত্রে অবশ্যই অ্যালার্জি জাতীয় খাবার এবং ধুলাবালি অবশ্যই এড়িয়ে চলতে হবে। যে ওষুধটা আগে দিচ্ছিলেন সেটা দিবেনই, সাথে এই সময় যদি একটু সর্দি বেড়ে গিয়েছে, এটা ফেক্সো এই সিরাপটা 1.5 চামচ করে 2 বার খাবেন। শেষে আফরিন নেজাল ড্রপ 0.25%, 1 ফোঁটা করে দিনে 3 বার আপনি 7 থেকে 10 দিন দিবেন। তারপরে নাকে একটু ভাপ টানতে হবে, অর্থাৎ গরম পানি চুলা থেকে নামিয়ে যদি একটু পাশে আপনারা থাকেন কেউ, সেটা ভাপটা টানে এই ব্যথাটা কমে যাবে। সাথে নাপা অথবা এইস 2 চামচ করে 3 বার 5 থেকে 7 দিন খাবেন। তাতেও যদি না হয় তাহলে সে অল্প কয়েকদিনে যদি এটা উন্নতি না হয়, জিমেক্স এই সিরাপটা 1 চামচ করে প্রতিদিন 5 দিন খাবেন। নিয়মগুলি মেনে চলুন, কয়েকদিনের মধ্যে দেখবেন যে এটা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। ডাক্তার জামান, ডাক্তার শিমুল এবং ডাক্তার শারমিন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশনে এবং আমাদের ফেসবুক পেজে। দেখা হবে আবারও আগামীকাল। আজ বিদায় নিচ্ছি করোনা হেল্প ডেস্ক থেকে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।